আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 14 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বরাকে চলছে পরীক্ষা, গোটা জেলায় লাউডস্পিকারের উপর নিষেধাজ্ঞা জারি। ঘুঙ্গুরে প্রতিবেশীর হামলায় আহত পিঙ্কুর মৃত্যু, উত্তেজনা। অশ্লীল ভিডিও ভাইরাল, আত্মঘাতী তরুণী লক্ষ্মীপুরে। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি। শ্রীভূমি শহরতলির ড্রেনের কাজ শীঘ্রই শেষ করতে নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির। শত বাধা কাটিয়েও হোক ফ্লাইওভার, নাগরিক মত শুনলেন কৌশিক কৃষ্ণেন্দু। শিলান্যাসে শীঘ্রই আসতে চান মুখ্যমন্ত্রী। এবং সর্বশেষ খবরটি হলো, প্রধানমন্ত্রী আবাসে স্বজন পোষণ, এনরেগায় টাকা হাফিস। রাঙ্গিরঘাটে সরেজমিন তদন্ত করলেন জেলা পরিষদের ডেপুটি সিইও। এবারে শুনুন বিস্তারিত খবর। কাছাড় জেলা প্রশাসন চলতি বছরের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের মনোযোগ যাতে বিঘ্নিত না হয় এবং শান্ত পরিবেশ নিশ্চিত করতে লাউডস্পিকার ও মাইকের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রশাসনের জারি করা নির্দেশিকা অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে 13 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত এবং মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে 15 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময় জেলা উচ্চ শব্দে লাউডস্পিকার বা মাইকের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পড়াশোনা ও সাফল্য অর্জনের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাছাড় জেলা প্রশাসনের দ্বারা জারিকৃত এই নির্দেশে আরো জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, তবে বিশেষ প্রয়োজনে অনুমোদন নেওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রয়োজনীয়তার ভিত্তিতে আবেদন করলে প্রশাসন তা বিবেচনা করবে, তবে শিক্ষার পরিবেশ যেন বিঘ্নিত না হয় তা নিশ্চিত করা হবে। অপরদিকে ঘুঙ্গুর এলাকার বিবেকানন্দ লেনে প্রতিবেশী যুবকের হামলায় আহত পিঙ্কু দেবের মৃত্যু ঘটল বৃহস্পতিবার। গত 9 ফেব্রুয়ারি সকালে পিঙ্কু গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিবেশী রকিদেব আচমকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। এতে গুরুতর আহত পিঙ্কু বাবুকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সকালে পিঙ্কু বাবুর মৃত্যু ঘটে। এরপর মৃতদেহের ময়নাতদন্ত সেরে সমঝে দেওয়া হয় পরিবারের লোকেদের হাতে। 9 ফেব্রুয়ারি ঘটনার পরই আত্মসমর্পণ করে রকি। আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয়েছে জেল হাজতে। এদিকে পিঙ্কু বাবুর মৃত্যুর পর বর্তমানে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। এলাকাবাসী জানিয়েছেন, রকি প্রায়ই বিনা কারণে অন্যান্যদের উপর হামলা চালাতো। পিঙ্কু বাবুর সঙ্গে তার কোনো বিবাদ ছিল না। সম্পূর্ণ বিনা কারণে হঠাৎ করে সে পেছন দিক থেকে এসে লাঠি দিয়ে মাথায় আঘাত করে বসে। রকির যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই ব্যবস্থা করার জন্য পুলিশের প্রতি আর্জি জানিয়েছেন এলাকাবাসী। অপরদিকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো উত্তর পূর্বে এই রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা, আমি মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি। ওই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যগুলির ভিত্তিতে আমার মনে হয়েছে সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না। 1.5 বছরেরও বেশি সময় পার, জাতি সংঘর্ষে এখনো উত্তপ্ত মণিপুর। পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? দলের ভিতরে ও বাইরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রীতিমতো দ্বিমুখী চাপের মুখে পড়েছিলেন বলে এই সূত্রের খবর। তারপরে বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার চিন্তাভাবনা শুরু করেছিল বিরোধী কংগ্রেস। এই পরিস্থিতিতে রবিবার দিল্লিতে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বীরেন। সঙ্গে ছিলেন বিজেপি ও নাগা পিপুলস ফ্রন্টের 14 জন বিধায়ক। সেই বৈঠক সেরে ইম্ফলে ফিরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দেন। বীরেনের পদত্যাগের পরই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখ নির্বাচনের বৈঠকে বসেছিল মণিপুরের উচ্চস্তরের নেতারা। জানা যায়, গভীর রাত অবধি চলেছিল মুখ নির্বাচনের পর্ব, কিন্তু আখেরে কোনো মতেই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তারা। আর তারপরই এদিন জারি হলো রাষ্ট্রপতি শাসন। বৃহস্পতিবার এই প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা রয়েছে, আমি মণিপুরের রাজ্যপালের তরফ থেকে রিপোর্ট পেয়েছি, যা দেখে এটা কার্যত স্পষ্ট সেখানে সরকার চালানো সম্ভব নয়, তাই এই সিদ্ধান্ত। অপরদিকে অশ্লীল ভিডিও ভাইরাল করার চরম সিদ্ধান্ত নিলেন এক প্রেমিকা। বছর 20 তরুণীর প্রেমিক সিঙ্গেরবন মজুমদার পদবীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার লক্ষ্মীপুর থানা এলাকার লালাং 3য় খণ্ড মোরাগাং গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছে। অশ্লীল ভিডিও ভাইরাল করায় চক্ষুলজ্জা এই চরম সিদ্ধান্ত নিয়েছে। 3 দিন আগে ভিডিও ভাইরাল হয়েছে কথা জানতে পারে তরুণী। সামাজিক চক্ষুলজ্জায় আত্মহত্যার পথ বেছে নেয়। বুধবার সকালে ঘরের বাথরুমে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে ঘরের লোকজন মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখে লক্ষ্মীপুর থানায় খবর দেন। লক্ষ্মীপুর পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বুধবার রাতে মৃত তরুণীর জানাজা সম্পন্ন করা হয়। বুধবার রাতে ভিডিও ভাইরাল করা প্রেমিককে অভিযুক্ত করে লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করেন মৃত যুবতীর মা। অভিযুক্ত যুবক বর্তমানে কর্মসূত্রে সৌদি আরবে রয়েছে। সেখান থেকে 9664918624 এই ফোন নম্বর দিয়ে তার প্রেমিকার ভিডিও ভাইরাল করে বলে মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ। যুবক অশ্লীল ভিডিও ভাইরাল করায় তাদের মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় বলে অভিযোগ করেছেন মৃতের বাবা। যুবকের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল একথা পরিবারের লোকদের জানা ছিল না। যুবক বিদেশে থেকেও তাদের পুরনো প্রেমের অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী তাকে সৌদি আরব থেকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে জেলা পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন মৃত যুবতীর মা বাবা সহ স্থানীয় লোকজন। অপরদিকে শ্রীভূমি শহরতলির ড্রেনের কাজ শীঘ্রই শেষ করতে নির্দেশ গাড়কারীর। শ্রীভূমি শহর এবং শহরতলি এলাকার ড্রেনের কাজ শীঘ্রই শুরু করতে হবে, এ নিয়ে উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা চিফ ইঞ্জিনিয়ার আদিত্য প্রকাশকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। বৃহস্পতিবার রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাসের দাবির প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গাডকারি। রাজ্যসভা সাংসদ হিসেবে দিল্লি পাড়ি দেওয়ার পর শ্রীভূমি জেলার উন্নয়ন নিয়ে লাগাতার বিভিন্ন বিভাগের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ বহাল রেখে চলেছেন মিশন রঞ্জন দাস। তার দাবির পরিপ্রেক্ষিতে বহু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বিশেষ করে জুয়াই থেকে বদরপুর পর্যন্ত বেহাল জাতীয় সড়কের কাজ তার তৎপরতার জন্যই হচ্ছে। বৃহস্পতিবার তিনি ফের আরেক দাবি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে দেখা করেন। এবার তিনি জাতীয় সড়কের পাশের অনির্মিত ড্রেন নিয়ে মন্ত্রীর পদক্ষেপ দাবি করেন। নতুন দিল্লি থেকে সাংসদ মিশন রঞ্জন দাস জানান, শ্রীভূমি শহর এবং শহরতলি এলাকার ড্রেনের কাজ দীর্ঘদিন থেকে অসম্পূর্ণ রয়েছে। 37 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সরিষা থেকে বড়রশির শাহজুলাল খাল পর্যন্ত ড্রেনের অসম্পূর্ণ অংশের কাজ বর্ষার আগে শেষ করা জরুরি। নির্মাণের দায়িত্বপ্রাপ্ত বিভাগ এ নিয়ে গড়িমসি করছে। তিনি বলেন, আর 2 মাস পর বর্ষা নেমে যাবে, ফলে তখন ড্রেনের কাজ করা অসম্ভব হবে। তাই শুকনো মরশুমে কাজ সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তার কাছে তুলে ধরেন এবং সেই সঙ্গে ড্রেনের বিস্তারিত উল্লেখ করে একটি স্মারকপত্র মন্ত্রীর হাতে তুলে দেন। মন্ত্রী তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন। তিনি কাজের জন্য উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা চিফ ইঞ্জিনিয়ার আদিত্য প্রকাশকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠান এবং সাংসদের দাবি মতো শীঘ্রই কাজের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। অপরদিকে শত বাধা কাটিয়েও ফ্লাইওভার হোক শিলচরে। বৃহস্পতিবার কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় একথাই বললেন বেশিরভাগ নাগরিক। শুনলেন মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরের সেন্ট্রাল রোড যতই সংকীর্ণ হোক না কেন, প্রয়োজনে বিশেষ কারিগরি দক্ষতা প্রয়োগ করে বিকল্প ব্যবস্থার মাধ্যমে হলেও শহরের যানজট সমস্যার স্থায়ী সমাধানে ফ্লাইওভার বানাতেই হবে। নাগরিকদের তরফে বেশিরভাগ বক্তা যখন এই মতামত ব্যক্ত করেছেন, তখন অবশ্য 2-1 জনের মুখ থেকে সেন্ট্রাল রোড বাদ দিয়ে অন্য পথে ফ্লাইওভার নিয়ে যাওয়া যায় কিনা ভেবে দেখার ব্যাপারে সবাই মন্তব্য উঠে এসেছে। কেউ বলেছেন সেন্ট্রাল রোড অতিরিক্ত ছোট হয়, ফ্লাইওভার বানানোর জায়গা পেতে ভাঙচুর করতে গিয়ে প্রকল্প বেচতে যাবে। শিলচর শহরের পুরনো ঐতিহ্য সেন্ট্রাল রোড, এখানে যদি ফ্লাইওভার হয় তাহলে শহর নিচে পড়ে যাবে, সমস্যা পড়বেন রাস্তার পাশের ব্যবসায়ী সহ বাসিন্দারা। ফ্লাইওভার বানাতে গিয়ে বিদ্যুৎ, টেলিফোন, মোবাইলে ফাইবার লাইন, গ্যাস, পিএইচির পানীয় জলের পাইপ ইত্যাদির কি ব্যবস্থা হবে, এইসব প্রশ্ন সবাই তোলা হয়। তবে প্রশ্নগুলো দুপে টিকেনি। নাগরিকদের মতামত শুনে কৌশিক রায় বলেন, রাজ্য সরকার ইতিমধ্যে মহাসড়ক থেকে দুধপাতিল হয়ে রামনগর আইএসপিটি পর্যন্ত রিং রোড বানানোর পরিকল্পনা নিয়েছে। রিং রোড হয়ে গেলে মেহেরপুর থেকে রাঙ্গিরখানি পর্যন্ত যে ভয়াবহ যানজট হয় এর মাত্রা অনেকটাই কমে যাবে। ওই দিকের যানজটের সুরাহা হলে রাঙ্গিরখানি থেকে ক্যাপিটাল পর্যন্ত সড়কেও চাপ কমবে গাড়িগুড়ার। সেন্ট্রাল রোড ছোট হলেও শিলচর শহরের ভিতরে এই মুহূর্তে নতুন বিকল্প রাস্তা বানানো সম্ভব নয়। ফ্লাইওভার বা এলিভেটেড করিডোর বানাতে হলে সেন্ট্রাল রোডের উপর দিয়ে বানাতে হবে। রাইটস যেহেতু সার্ভে করে পূর্ত বিভাগকে রিপোর্ট দিয়েছে, ফলে বিভাগ এটি পর্যালোচনার মাধ্যমে বাস্তবায়নের প্রক্রিয়া চালাচ্ছে। কারিগরি বিষয়টি তারাই চূড়ান্ত করবে। মুখ্যমন্ত্রী খুব আন্তরিকভাবে চাইছেন তাড়াতাড়ি এসে ফ্লাইওভারের শিলান্যাস করতে, ফলে সেই পথেই আমাদের এগোতে হবে। কৌশিক রায় আরো বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যথেষ্ট আন্তরিক রয়েছেন ফ্লাইওভার তৈরির ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে শিলচরের 2টি ফ্লাইওভার তৈরির জন্য 1200 কোটি টাকা দেওয়া হবে বলে ঘোষণা করে রেখেছেন। এর মধ্যে 300 কোটি টাকা রাখা হবে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ব্যয় করতে। তিনি আশ্বাস দেন, সেন্ট্রাল রোড বা প্রেমতলা পর্যন্ত দুদিকে সার্ভে করে ঠিক যতটা জমির প্রয়োজন ততটাই নেওয়া হবে। চেষ্টা করা হবে যাতে নাগরিকরা বড় আকারের সমস্যায় না পড়েন।
রাস্তায় কিছু জবরদখলও রয়েছে, জবরদখল মুক্ত হলে কিছু সরকারি জমি পাওয়া যাবে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, নাগরিকদের মতামতে যা উঠে এসেছে সবটাই পূর্ত বিভাগ এবং রাইটস পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে, সবটাই তথ্য সহকারে বিস্তারিত জানানো হবে মুখ্যমন্ত্রীকে, এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী চাইছেন যানজট মুক্ত হয়ে শিলচর শহর সুন্দর হোক, এই জন্যই শহরের নাগরিকদের মতামত নিয়ে চূড়ান্ত হোক রূপরেখা। সেন্ট্রাল রোডের প্রসঙ্গে তিনি বলেন, কোনো একটা বড় কাজ করতে হলে সমস্যা আসবেই, সমস্যার সমাধান করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করব, এতে নাগরিকদের সহায়তা লাগবে। পূর্ত বিভাগ এবং রাইটস মিলে যে রিপোর্ট বানিয়েছে, এতে যেহেতু বলা হয়েছে রাস্তা ছোট হলেও সেন্ট্রাল রোড দিয়ে ফ্লাইওভার এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, সেই জন্য আমাদের সবাইকে এই সদর্থক ভাবনাকে সঙ্গে নিয়ে এগোতে হবে। সমস্যা পোহাতে হলেও ওই মানসিকতা নিয়ে এগোতে হবে। সমস্যা যত কম হয় এর জন্য সরকার যথেষ্ট চেষ্টা চালাবে। সবাই বক্তাদের কেউ কেউ বলেছেন, বেশিরভাগই দেখা যায় শিলচরের কোনো বড় প্রকল্প ঘোষণার পর নানা প্যাচ লাগিয়ে শুধুই সমস্যা দেখিয়ে প্রকল্প বাতিল হয়ে যায়। এটা শিলচর শহরের চিরকালীন দুর্ভাগ্য। এবার মুখ্যমন্ত্রী যখন আন্তরিক হয়েছেন, তখন সব রকম বাধা অতিক্রম করে সেন্ট্রাল রোডের মাপ 9 মিটার 10 মিটার যাই থাকুক, এর মধ্যেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফ্লাইওভার তৈরি করতে হবে। এবার যদি সদর্থক পদক্ষেপ করা না হয়, তাহলে ভবিষ্যতে আর কোনোদিনই তা হবে না। নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন বলেছেন, প্রাথমিকভাবে রামনগর থেকে ক্যাপিটাল পর্যন্ত প্রস্তাবিত কাজ আগে ধরা হোক। আবার কেউ কেউ মতামত দিয়েছেন, ক্যাপিটাল থেকে ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত ফ্লাইওভারটি অগ্রাধিকারের ভিত্তিতে আগে তৈরি করা হোক যানজট সমস্যার সমাধানে। তবে নাগরিকরা বলেছেন, ফ্লাইওভার তৈরির জন্য জমি অধিগ্রহণের জায়গা মাপামাপির পর সবার আগে সব ধরনের তার এবং পাইপ কোন দিক দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হবে, এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ করতে হবে। ভাঙ্গাভাঙ্গির সময় নাগরিকদের চলাচলে অন্তত বিকল্প 3টি রাস্তার ব্যবস্থা করতে হবে। দুর্গাপুজোর শোভাযাত্রা ফ্লাইওভারের নিচে বা উপরে কিভাবে নিয়ে যাওয়া সম্ভব হবে, সেটিও প্রকল্প প্রস্তাব তৈরির সময় খতিয়ে দেখতে হবে। যে যে দিক দিয়ে ফ্লাইওভার যাবে, এর দুই পাশের ব্যবসায়ী এবং বাসিন্দাদের নির্ধারিত সময় দিতে হবে তাদের সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য। এছাড়া শহরে পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখতে হবে নির্মাণ কাজ চালানোর সময়। এসব শুনে পূর্ত বিভাগের শিলচরের আধিকারিক অনিরুদ্ধ নাগ বলেছেন, ইউটিলিটি শিফটিং এর জন্য ইতিমধ্যে সব সরকারি বিভাগকে সার্ভে করে এস্টিমেট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লাইওভারের প্রস্তাবিত রুটের টপোগ্রাফিক সার্ভে হয়েছে, এখন চলছে ডিপিআর তৈরির কাজ। এদিনের নাগরিক মত বিনিময় সভায় রাইটসের ইঞ্জিনিয়ার আধিকারিকরা উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের সচিব পবন তেরং, ছিলেন দোলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস এবং কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেছেন, সব কারিগরি প্রযুক্তি কাজে লাগিয়ে ফ্লাইওভার বাস্তবায়িত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে সফল হওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন, আমরা সফল হয়ে দেখাবো। অপরদিকে প্রধানমন্ত্রী আবাসের স্বজন পোষণ এনরেগায় টাকা হাফিস, রাঙ্গিরঘাটে সরেজমিন তদন্ত করলেন জেলা পরিষদের ডেপুটি সিইও। সুনাই উন্নয়ন খণ্ডের রাঙ্গিরঘাট গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক প্রকল্পের স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগে শুরু হলো তদন্ত। বৃহস্পতিবার কাছাড় জেলা পরিষদের ডেপুটি সিইও ধনঞ্জয় দত্ত ও ইই অসীমা রায় সরেজমিনে তদন্ত করে যান রাঙ্গিরঘাট তৃতীয় খণ্ডে। তারা অভিযোগকারী পক্ষের সঙ্গে কথা বলেন। যেসব প্রকল্প নিয়ে দুর্নীতি ও টাকা হাফিসের অভিযোগ উঠেছে, সেসব প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সচিব সহ পঞ্চায়েত কার্যালয়ের অন্য কর্মীরা। তবে তাদের তদন্তে ঠিক কি তথ্য বেরিয়ে এলো তা জানা যায়নি। তদন্তকারী দলের নেতৃত্বে থাকা ডেপুটি সিইও ধনঞ্জয় দত্ত এ নিয়ে কিছু বলতে রাজি হননি। তিনি জানান, জেলা পরিষদের সিইওর কাছেই প্রতিবেদন পেশ করবে, এর আগে এ নিয়ে খুলসা করতে পারবেন না তিনি। অভিযোগ, সাম্প্রতিক ডিলিমিটেশনে বিলুপ্ত হয়ে যাওয়া রাঙ্গিরঘাট গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে গত 5 বছর ব্যাপক স্বজন পোষণ হয়েছে। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের কর্মী আধিকারিক ও পঞ্চায়েত প্রতিনিধিদের যোগসাজশে কার্যত পুকুর চুরি হয়েছে ওই ওয়ার্ডে। বন্যা কবলিত ওই ওয়ার্ডে গৃহহীন দরিদ্র মানুষকে বঞ্চিত করে দুটি প্রধানমন্ত্রী আবাস ঘর বরাদ্দ হয়েছে একই পরিবারের 2 সদস্যের নামে। সদ্য প্রাক্তন পঞ্চায়েত সদস্য পারভিন আক্তার লস্করের পরিবারেই ঘটেছে এই কাণ্ড, অথচ অনেক আবেদন নিবেদন করেও নিজের নামে একটি ঘর বরাদ্দ করতে পারেননি পঞ্চায়েত সদস্যর ঘরের লাগোয়া কুড়েগড়ের বাসিন্দা ওয়াজেদ আলী লস্কর। এ নিয়ে গত বছরের 30 জুলাই ভিজিলেন্স ও অ্যান্টি করাপশন বিভাগের ডিরেক্টরকে নালিশ জানান স্থানীয় সমাজকর্মী আলম হোসেন লস্কর। এতে তিনি প্রধানমন্ত্রী আবাস প্রকল্প ছাড়াও 4 নম্বর ওয়ার্ডে এমএনরেগা প্রকল্পে তৈরি একটি পুকুর ও 2টি এমআই বাদেও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেন। তার অভিযোগ, জনৈক লিয়াকত আলীর একটি পূর্ণ অব্যবহৃত পুকুর দেখিয়ে কমিউনিটি ফান্ডের 7.5 লক্ষ টাকা হাফিস করে দেওয়া হয়েছে। একই কাণ্ড ঘটেছে 2টি এমআইবাদের ক্ষেত্রেও। কোনো কাজ না করে হাফিস করে দেওয়া হয়েছে টাকা। মজার ব্যাপার হলো,
এমআই বাদ দুটো তৎকালীন পঞ্চায়েত সদস্য পারভিনের পরিবারের জমিতে কমিউনিটি পন্ড হিসেবে যে পুকুরকে দেখানো হয়েছে সেটিও পঞ্চায়েত সদস্যর কাকা শ্বশুর লিয়াকত আলী ওয়ার্ডের জনগণের পানীয় জল সহ অন্য প্রয়োজন মেটানোর জন্য কমিউনিটি পন্ড তৈরি করতে 7.5 লক্ষ টাকা বরাদ্দ হলেও এই জল কারো কাজে লাগেনি, কেননা পরিত্যক্ত ওই পুকুরের জল ব্যবহারযোগ্যই নয়। এদিন তদন্তকারী অফিসারদের ওই পুকুর দেখানো হয়, তবে পঞ্চায়েত সদস্য পারভিন আক্তারের স্বামী ও সংশ্লিষ্ট জিআরএস বাহারুল আলমরা এই পুকুর সেই কমিউনিটি পণ্য নয় বলে জানান তদন্তকারীদের। তারা তদন্তকারীদের কিছুটা দূরে নিয়ে গিয়ে আরেকটি বড় গর্ত দেখান। অগভীর ওই গর্তে কোনো জলই ছিল না। তদন্তকারী আধিকারিক এই গর্তে 7.5 লক্ষের পুকুর দেখতে পেলেন কিনা জানা যায়নি। এদিকে অভিযোগকারী আলম লস্কর জানান, কি তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্তকারীরা তা জানার পরই এ নিয়ে মন্তব্য করবেন তিনি। তবে তার মনে হয়েছে তদন্ত প্রক্রিয়া ঠিকঠাক এগোচ্ছে না। তার কথায়, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের কমিশনারের কাছ থেকে পাওয়া চিঠির প্রেক্ষিতে তার উত্থাপিত অভিযোগগুলোর তদন্ত করতে জেলা পরিষদের ডেপুটি সিইও এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেন সিইও। 8 জানুয়ারি জারি করা এ নির্দেশে 15 দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ওই সময়সীমার মধ্যে কেউ আসেননি তদন্তে। পরবর্তীতে তিনি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলে বাধ্য হয়ে বৃহস্পতিবার তদন্তে নামেন ডেপুটি সিইও এবং ইই। এই বিলম্ব দুর্নীতিগ্রস্তদের সুবিধা করে দেওয়ার জন্যই বলে মনে করেছেন আলম। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।